স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ, ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি। বিএনপি, জামাত সহ সনদে স্বাক্ষর করেছে 25 রাজনৈতিক দল। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার। সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বেসামরিক আদালতে হাজির করতে জাতিসংঘ মানবাধিকার কমিশনের আহ্বান। গুম ও নির্যাতনের ঘটনা ইস্যুতে দিয়েছে কড়া বার্তা। ডাকসু, জাকসু, চাকসুর পর এবার রাকসুতেও শিবিরের ভূমিধস জয়। ছাত্রদল সমর্থিত প্রার্থীদের ভরাডুবি। 23 পদে মাত্র একটিতে জয়। এবছর এইচএসসি পরীক্ষার ফল নিয়ে হতাশ শিক্ষার্থী অভিভাবকরা। পড়ার টেবিলে না বসা আর মুঠোফোনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়েছে 24-এর গণঅভ্যুত্থানের আহত ছাত্র জনতা। জুলাই সনদ সংশোধন সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করে এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতির দাবিতে বৃহস্পতিবার রাত থেকে সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নিতে থাকে বিক্ষোভকারীরা। শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠানের নির্ধারিত সময়ের আগ মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংসদ ভবনের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় সংঘর্ষ। এদিন সকালে পুলিশের বাধা পেরিয়ে সংসদ ভবনের মূল ফটক টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে জুলাই যোদ্ধারা। পরে মূল ফটক উন্মুক্ত করে দেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই সময় ভেতরে ঢুকে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের অতিথিদের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে পড়েন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে দুপুর 1টার কিছুক্ষণ আগে মঞ্চে উঠে ঘোষণাপত্র সংশোধন করে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের সুরক্ষা নিশ্চিতের আশ্বাসও দেন ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। কিন্তু তাতেও আহতরা নিজেদের অবস্থান থেকে সরে না আসে তাদের ধাওয়া দেয় পুলিশ এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা সংসদ ভবনের 12 নম্বর গেটে ভাঙচুর চালানো ছাড়াও বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ছুড়লে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করে আন্দোলনকারীরা। পরে পুলিশ লাঠিচার্জ করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। বেলা 2:30 পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিক্ষোভকারীদের মুখোমুখি অবস্থানে দেখা যায়। তবে দুপুরের পরে মানিক মিয়া এভিনিউতে যান চলাচল শুরু হয়। পরিস্থিতি শান্ত রাখতে সংসদ ভবন এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে বিএনপি ও জামায়াত ইসলামী সহ 30টি রাজনৈতিক দলের এতে অংশ নেওয়ার বিষয়ে সম্মত হলেও গণঅভ্যুত্থানের নেতৃত্বে করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সনদের আইনি ভিত্তি না থাকার কারণে অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানায়। আর স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংশোধিত খসড়া না দেওয়া হলে সনদে সই করবে না বলে জানায় বাম ধারার 4 রাজনৈতিক দলের। আগে সরকারের পক্ষ থেকে জানানো হয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে এতদিন সংলাপে অংশ নেওয়া 33টি রাজনৈতিক দল জোটকে এই স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানিয়েছে কমিশন। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে না। বৃহস্পতিবার গভীর রাতে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপি মনে করে এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না, এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা ও জুলাই ঘোষণাপত্র এর মতো আরেকটি একপাক্ষিক দলিলে পরিণত হবে। এতে আরও বলা হয়েছে, তবে ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে, এনসিপি কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজেদের অবস্থান তুলে ধরবে। দাবি পূরণ হলে পরবর্তী এনসিপি স্বাক্ষর প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ও জুলাই সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। তার কয়েক ঘন্টা আগে এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানালো আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে সামনের কাতারে থাকা ছাত্র তরুণদের নেতৃত্বে গঠিত দল এনসিপি। শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি, যেহেতু এই স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আইনি ভিত্তি অর্জন হবে না, এটা কেবল আনুষ্ঠানিকতা। আমরা বহুবার আইনি ভিত্তির কথা বলেছি, তাই আইনি ভিত্তির পূর্বে এই ধরনের আনুষ্ঠানিকতা জুলাই ঘোষণাপত্রের মতো আরেকটি একপাক্ষিক দলিলে রূপান্তর হবে। তবে ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে, আমরা ঐকমত্য কমিশনের পরবর্তী
পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আমাদের অবস্থান তুলে ধরব। দাবি পূরণ হলে পরবর্তীতে স্বাক্ষর করবে এনসিপি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত যে সেনা কর্মকর্তাদের সেনানিবাসে হেফাজতে রাখা হয়েছে তাদের দ্রুত বেসামরিক আদালতে হাজির করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে বুধবার কমিশনের এক প্রতিবেদনে এই আহ্বান জানানো হয়। কমিশনের মুখপাত্র রাবিনা সামদানির বক্তব্যের উপর ভিত্তি করে তৈরি করা প্রতিবেদনে বলা হয়, গত সরকারের আমলে ঘটা গুরুতর অপরাধ সংগঠনে জড়িত হিসাবে অভিযুক্ত 1 ডজনের বেশি কর্মকর্তাকে আটকের কথা শনিবার ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটক কর্মকর্তাদেরকে সেনাবাহিনী কর্তৃক শিগগিরই যথাযথ বেসামরিক আদালতে হাজির করাটা নিরপেক্ষ স্বচ্ছ ফৌজদারি বিচার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের লোকদের গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গত বুধবার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর শনিবার সেনা সদরের এক সংবাদ সম্মেলনে বলা হয়, ট্রাইব্যুনালের 3 মামলায় সেনাবাহিনীর সাবেক ও বর্তমান যে 25 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে বর্তমান চাকরিরত 15 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এই তথ্য জানানোর পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসাবে ঘোষণা করা হয়। সেনা কর্মকর্তাদের বিচার শুরুর বিষয়টিকে গুম ও নির্যাতনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের মুখপাত্র রাবিনা সামদানি। বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশে গুম নিয়ে যে প্রথমবারের মতো আনুষ্ঠানিক অভিযোগ আনা হলো, এটা ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য তাৎপর্যপূর্ণ মুহূর্ত। তিনি বলেন, আন্তর্জাতিক আইনে যেভাবে নিশ্চয়তা দেওয়া হয়েছে সেভাবে যথাযথ প্রক্রিয়া ও নিরপেক্ষ বিচারের সবচেয়ে যোগ্য মানের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানাচ্ছি আমরা। এসব সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ মামলার ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে। রাবিনা সামদানি বলেন, গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বাধীন প্রাণক্ষয়ী বিক্ষোভের উপর আমাদের তথ্য অনুসন্ধান প্রতিবেদনের একটি প্রধান সুপারিশ ছিল তারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল। তাদেরকে যেন আন্তর্জাতিক মান বজায় রেখে জবাবদিহির আওতায় আনা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ঝুলে থাকা বিপুল সংখ্যক মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি মামলায় যথাযথ প্রক্রিয়া ও নিরপেক্ষ সমাধান নিশ্চিত করা এবং কেউ নির্বিচারে আটক থাকলে তাকে মুক্তি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। দেশের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে একচেটিয়া বিজয় অর্জন করছে ইসলামী ছাত্র শিবির। অন্যদিকে ছাত্রদলের প্রার্থীদের জয়ের হিসাব তুলনামূলক একেবারেই নগণ্য। ডাকসু, জাকসু আর চাকসুর পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনেও মোট 23টি পদের মধ্যে ছাত্রদল জয় পেয়েছে মাত্র একটিতে। শুধু তাই নয়, হল সংসদের ফলাফলেও দেখা গেছে শিবিরের ভূমিধস বিজয়। কেন্দ্রীয় সংসদে 23টি পদের 20 পদেই জয়ী হয়েছে ছাত্র শিবির মনোনীত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। অন্য 3টি পদের একটিতে জিএস হিসেবে বিজয়ী হয়েছেন আধিপত্যবাদ বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ তোফা এবং ক্রীড়া সম্পাদক পদে একমাত্র জয় পেয়েছে ছাত্রদলের মোসাম্মদ নার্গিস আক্তার। শুক্রবার সকাল 8:30টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম। এতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। তিনি ভোট পেয়েছেন 12,687টি। একই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরউদ্দিন আবির ভোট পেয়েছেন 3,397টি। এদিকে জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন 11,497টি। তার নিকটতম শিবির প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা পেয়েছেন 5,727 ভোট। আম্মার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, ফাহিম রেজাও সাবেক সমন্বয়ক।
শীর্ষ ৩ পদের মধ্যে এজিএসে প্রতিদ্বন্দ্বিতা করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী SM সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬,৯৭৫টি। তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এশা পেয়েছেন ৫,৯৫১ ভোট। আশিকুর রহমান, যুগান্তর নিউজ। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসির পাশের হারে বড় ধস নেমেছে। এই বোর্ডের ৬৬৬টি কলেজের মধ্যে ৪৩টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাশ করেনি। গত বছর এই সংখ্যাটি ছিল ২০। অন্যদিকে শতভাগ পাশ করা কলেজের সংখ্যা এবার ১১টি। দিনাজপুর বোর্ডে এবার পাশের হার ৫৭.৪৯%। গত বছর এই হার ছিল ৭৭.৫৬%। ফলে এবছর পাশের হার কমেছে ২৭.০৭%। দিনাজপুর বোর্ডের আওতায় থাকা রংপুর বিভাগের ৮ জেলার ৪৩টি কলেজ থেকে ১৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, কিন্তু এদের মধ্যে কেউ পাশ করেনি। এর মধ্যে রংপুর জেলার ৪টি কলেজ থেকে অংশ নেওয়া ১৫ জন আছে। এছাড়া নীলফামারীর 10টি কলেজের ৪০ জন, কুড়িগ্রামের 9টি কলেজের 54 জন, ঠাকুরগাঁওয়ের 6টি কলেজের 25 জন, লালমনিরহাটের 5টি কলেজের 14 জন, দিনাজপুরের 4টি কলেজের 17 জন, পঞ্চগড়ের 3টি কলেজের 11 জন এবং গাইবান্ধার 2টি কলেজের 6 জনের কেউ পাশ করতে পারেনি। দিনাজপুর বোর্ডে পাশের হার ও GPA-5 এর দিক দিয়ে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। মোট GPA-5 প্রাপ্ত ৬,২৬০ শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২,৭৭৪ জন এবং ছাত্রী ৩,৪৮৬ জন। বিভাগ ভিত্তিক ফলাফল: বিজ্ঞান বিভাগে ২৬,১৬৬ জন। পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৯,৫২৬ জন। পাশের হার ৭৬.১২%। মানবিক বিভাগে ৭৪,৮০২ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮,২৪১ জন। পাশের হার ৫২.৫১%। ব্যবসায় শিক্ষা বিভাগে ৭,৬৯১ জনের মধ্যে ৩,১১৫ জন পাশ করেছে। পাশের হার ৪২.০৫%।